হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নিষাদ মুভিটিকে, যেটি ভীষণ মিস্টেরিয়াস আর তার সঙ্গে এর মধ্যে সাইকোপ্যাথ কিলারকেও আমরা দেখতে পারবো। টুইস্ট এতটাই ভয়ানক আছে যে পুরো মুভির মধ্যে তোমার থ্রিল ধরে রাখবে। গল্পটা জানতে পেরে তোমরাও হয়রান হয়ে যাবে, কারণ এতটাই সুন্দর টুইস্ট রয়েছে এই গল্পের মধ্যে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি মুভি এক্সপ্লেনেশনটা শুরু করে নিই। তবে তার আগে বন্ধুরা, তোমরা এই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নাও, যাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো চলো দেরি না করে তাড়াতাড়ি মুভি এক্সপ্রেশনটা জেনে নিই। মুভির শুরুতেই একটা শুনশান জঙ্গলের মধ্যে একটা ঘরকে দেখানো হয়, যেখানে পিটার আর মালিশা নামের কাপলটা ডান্স করছিল আর তাদের সেলিব্রেশন করছিল। আর তারা ওয়াইন খেতে খেতে ডান্স করছিল, যার কারণে মানিশা নামের মেয়েটির জামার মধ্যে ওয়াইন পড়ে যায়। তো সে সেটাকে ধোয়ার জন্য ওয়াশরুমে যায় ওপরের ঘরে। আর তখনই পিটারের কানের মধ্যে একটা আজব আওয়াজ আসে। সে যখন সামনে দেখে, সে তখন দেখতে পায় একটা বেসমেন্ট। সে আস্তে আস্তে বেসমেন্টের দিকে যাচ্ছিল, আর তখন সে বেসমেন্ট থেকে বেরোনো একটা সোনালি আলো দেখতে পায়। কিন্তু যখনই সে ভেতরে যায়, সে কাউকে দেখতে পায় না। কিন্তু হঠাৎ করে সে একজনের উপস্থিতি অনুভব করতে শুরু করে। তারপরে সে একটা চেয়ারের মধ্যে একটা ছোট্ট পুতুলকে দেখতে পায়। সেটা দেখার পরেই সে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সে একটা পেন্টিং দেখতে পায়, যেটাকে সে নিজের হাত থেকে তোলে। আর হাত থেকে তোলার পরেই যেন কোনো স্পিরিট তাকে তার পিছু নিচ্ছিল, আর তাকে যেন সে ছাড়বে না। পেছন থেকে কেউ এসে তাকে ঝাপটে ধরে। আর এখানেই সিনটা কাট হয়ে যায়। এরপরে মালিশা জামা কাপড় চেঞ্জ করে পিটারকে খুঁজতে থাকে। সে তখন বেসমেন্টে গিয়ে দেখে, তখনই সে দেখতে পায় পিটারকে হত্যা করা হয়েছে। তাকে পেরেক দিয়ে দেওয়ালের মধ্যে টাঙিয়ে রাখা হয়েছে, আর তাকে কতটা ক্রুল ভাবে মারা হয়েছে। আর এখানে সেই মেয়েটি কিছু করবে তার আগে ওই সায়াটি ওই মেয়েটিকেও মেরে ফেলে। আর তারপরে আমরা জানতে পারি এই ঘটনাটা 1972 হয়েছে। আর লোকে এটা বিশ্বাস করত ওই ঘরের মালকিন জোসেফ হুড, যে কিনা বহু বছর আগে মারা গিয়েছে, সেই এই সব খুনগুলো করছিল। আর সময় যেতে যেতে দুনিয়াও চেঞ্জ হতে থাকে, সবার মেন্টালিটি, ধারণা সবকিছুই চেঞ্জ হয়। কিন্তু এই ঘরটা যেহেতু ভুতিয়া ছিল, যার কারণে এই ঘরটাকে কেউই কেনেনি। যদিও বা অনেক বছর পর 2019 সালে একটা আমেরিকান ফেমাস বিজনেসম্যান এই ঘরটাকে কিনেছিল। আর তারপরে আমরা মেন গল্পতে যাই, যখন আমরা দেখতে পাই মাহা নামের একটা মেয়েকে। সে জগিং করতে করতে কিছু ব্যাপারে ভাবনা চিন্তা করছিল, আর যেখানে আমরা জানতে পারি সে একজন FBI এর খুফিয়া এজেন্ট ছিল। আর সে নিজের জীবনে অনেক কেস সলভ করেছে, কিন্তু এই কেসটা তাকে ভাবাতে বাধ্য করেছে। তারপরে আমরা অ্যান্থনি আর সাক্ষী নামের একটা কাপলকে দেখতে পাই, যারা সেই হন্টেড হাউসটাকে কিনেছিল। আর তারা নিজের গাড়ি করে ওই ঘরের দিকে যাচ্ছিল। আসলে সাক্ষী বলতে বা শুনতে পারতো না, কিন্তু সে লোকের কথা তার মুখে বলা থেকে বুঝতে পারতো, মানে সে লিপ রিড করতে পারতো। আর তারা শুধুমাত্র এই ঘরটা ওই জোসেফ উডের ছবিটা পাওয়ার জন্য কিনেছিল। তারপরে তারা সেই ঘরের মধ্যে যায়। ঘরে পৌঁছানোর পরে সোজাসুজি তারা সেই ছবিটাকে খোঁজা শুরু করে দেয়। সাক্ষী তারপরে ওপরে গিয়ে খুঁজতে থাকে। তারপর অ্যান্থনির কাছে একটা আওয়াজ আসে, যেটার জন্য অ্যান্থনি সেই আওয়াজের দিকে যায়। আস্তে আস্তে সেই আওয়াজটা তাকে বেসমেন্টের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আর আরো একবার অনেক বছর পরে সেই ঘটনাটা আবারও ঘটে, কিন্তু সেখান থেকে সাক্ষী কোনোভাবে আহত অবস্থায় পালিয়ে আসে, আর একটা গাড়ির সামনে এসে সে ধাক্কা খেয়ে যায়। আর তারপরে এখানে সিনটা কাট হয়ে যায়। তারপরে সিনে আমরা মাহাকে দেখতে পাই, যার বাড়িতে পুজো হচ্ছিল। পুজোর পরে সেই ঘটনাটার ব্যাপারে নিউজ চ্যানেলে দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে সে তার অফিসারদের সঙ্গে সেই স্পটে চলে যায় যেখানে এই মার্ডারটি ঘটেছে। সেখানে গিয়ে অ্যান্থনির লাশটাকে তারা সেই দেওয়ালের মধ্যেই পেয়েছে। তার লাশের অবস্থা খুব খারাপ ছিল, চারিদিকে রক্তাক্ত অবস্থা, যেটা দেখার পরে মাহির বমি পেয়ে যায়। তখন মাহার বস তাকে তানা মারতে মারতে বলে, আমার সব থেকে বেস্ট এমপ্লয়ি এখন রক্ত দেখে বমি করবে। তারপরে তারা সেখান থেকে বেরিয়ে সোজা হসপিটালে যায়, মানে মাহা আর তার বস, যেখানে সাক্ষী অ্যাডমিট ছিল। তখন মাহা সাক্ষীকে জিজ্ঞাসা করে যে সেই দিন ঠিক কি হয়েছিল, আর তার সাথে সাথে সে এটাও বলে, যদি তুমি আমাকে তাড়াতাড়ি বলে দিতে পারো তাহলে কিন্তু আমি তোমার স্বামীর হত্যাকারীকে খুঁজে বার করতে পারবো।
আর তারপরে সাক্ষী নিজের ইশারা দিয়ে বোঝাতে শুরু করে সে আর অ্যান্থনি রিলেশনশিপের মধ্যে ছিল আর তারা সেখানে ওই পেন্টিংটার জন্য গিয়েছিল। আমি পেন্টিংটা খুঁজতে ওপরে গিয়েছিলাম, যখন আমি আওয়াজ পেলাম তখন আমি নিচে আসি। নিচে আসাতে কেউ আমার উপরে আক্রমণ করে, সেখান থেকে যা হোক করে পালিয়ে আমি রাস্তায় বেরিয়ে যাই, কিন্তু সেখানে খুব অন্ধকার ছিল, যার কারণে যে আমার উপর হামলা করেছিল তার মুখ আমি দেখতে পাইনি। এইসব বলার পরে সাক্ষীর অবস্থা খুব খারাপ হয়ে যায়, যার কারণে ডক্টর অফিসার এবং তার বাকি টিম মেম্বারদেরকে বাইরে যেতে বলে। আর এখন অ্যান্থনির মৃত্যুর খবরটা সব নিউজ চ্যানেলেও চলছিল, কারণ অ্যান্থনি আমেরিকার একজন ফেমাস মিউজিশিয়ানও ছিল আর তার সঙ্গে একটা অনেক বড় বিজনেসম্যানও। আর এদিকে আমরা ক্যাপ্টেন রিচার্ডকে দেখতে পাই, যে রেগে গিয়ে সব ভাঙচুর করছিল, কারণ সে নাকাম হয়ে গেছে এই কেসটাকে সলভ করতে। তারপরে সে অনেক মনোযোগ দিয়ে এই কেসটাকে নিয়ে স্টাডি করতে শুরু করে দেয়। সে সবার কাছে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয় আর বাকি অফিসারদের কাছ থেকে রিপোর্টও নেয়, কিন্তু সে অ্যান্থনির ব্যাপারে কিচ্ছু জানতে পারছিল না। তারপরে সেই অফিসারটি বুঝতে পেরে যায় এখন শুধু একটা মহিলাই বাকি রয়েছে যার কাছে ঠিকভাবে জিজ্ঞাসাবাদ আমাদের করা হয়নি, সে হচ্ছে সাক্ষী। তারপরে সাক্ষীকে থানাতে ডাকা হয় আর সেখানে স্পেশালিস্টও ডাকা হয়, যে সাক্ষীর ইশারা দেখে কথা বলে বুঝাতে পারবে মাহাকে যে সাক্ষী ঠিক কি বলতে চাইছে। মাহা তখন সাক্ষীর কাছ থেকে একটা কথা জিজ্ঞাসা করে। সে বলে যে সোনালি কেন আসেনি অ্যান্থনির ফেয়ারওয়েলে। আসলে সোনালি হচ্ছে সাক্ষীর অনেক ভালো বন্ধু, আর এই কথাটা মাহা অ্যান্থনির ঘরের ফটোর মধ্যে দেখে বুঝতে পারে। সব ফটোর মধ্যেই মোটামুটি সোনালি সেখানে ছিল। তখন সাক্ষী মাহার জবাবে বলে যে সোনালি কিছুদিন ধরে গায়েব রয়েছে। এরপরে মাহা সাক্ষীকে নিজের ব্যাপারে সবকিছু বলতে বলে, কবে সে অ্যান্থনির সাথে দেখা করে, কবে সে সোনালিকে দেখতে পায়, কিভাবে তার সোনালির সাথে পরিচয় হয়, কিভাবে সে এত অবধি জীবন যাপন করেছে। আর এই ব্যাপারে সবই তাকে সাক্ষী বলতে শুরু করে দেয়। তারপরে আমরা সাক্ষীর কথা শুনতে পাই তার মুখ থেকে। সাক্ষী আর সোনালি একই অরফানেজে বড় হয়েছে। সাক্ষী পেন্টিং বানাতে খুব ভালোবাসতো, সে একটা বহুত ভালো আর্টিস্ট ছিল, যার কারণে সে একটা ভালো পেন্টার হয়ে যায়। এইভাবে একদিন সে সোনালির পেন্টিং বানাচ্ছিল, তখনই তার কাছে একটা কোরিয়ার আসে, যেখানে সাক্ষীর কাছে একটা নোটিশ এসেছিল। আসলে তার একটা আর্ট গ্যালারিতে সিলেকশন হয়েছিল। এই কথাটা শোনার পরে সোনালির একদম খুশি হয় না, কারণ সে ভাবছিল সাক্ষী এবারে তাকে এই অরফানেজে ফেলে চলে যাবে, কিন্তু সে সাক্ষীর উপরে খুব রেগে যায়। কিন্তু যখন সাক্ষী সেখান থেকে চলে যাচ্ছিল সে নিজেকে আটকাতে পারে না আর সে তার সাথে দেখা করতে যায়। তখন সাক্ষী সোনালিকে জানায় যে আমি ওখানে গিয়ে সবকিছু ঠিকঠাক করে তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। তারপরে সাক্ষী সেই আর্ট গ্যালারিতে পৌঁছে যায়, যেখানে তার ইন্ট্রোডাকশন ম্যানেজার আর বিবেক নামক একটি ছেলের সাথে হয়। বিবেক তার ইশারার কথাটা বুঝতে পারত, কারণ বিবেকের ভাইয়েরও এরকম সেম কন্ডিশন ছিল। তারপরের দিন আমরা দেখতে পাই অ্যাজ আ চিফ গেস্ট হিসাবে সেখানে অ্যান্থনিকে ডাকা হয়। যখন সে নিজের নজরটা সাক্ষীর পেন্টিং এর উপরে দেয় তখন সে সেটাকে দেখতেই থেকে যায়। তারপরে সে সাক্ষীর সাথে নর্মাল মানুষের মতনই কথা বলতে শুরু করে দেয়। তারপরে সে জানতে পারে সাক্ষী তো শুধুমাত্র লিপ রিডিংই করতে জানে। তারপরে সে সাক্ষীর বানানো পেন্টিংটিকে $1 মিলিয়ন দিয়ে কিনে নেয় আর তাকে তার কনসার্টের জন্য ইনভিটেশনও দেয়। তারপর দুজনের সাথে বেশ ভালোই দেখা করতে শুরু করে। এদিকে অ্যান্থনি তাকে ভায়োলিন শেখাচ্ছিল আর এদিকে সাক্ষী তাকে পেন্টিং। আর দেখতে দেখতে তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়। আর এর মধ্যে সাক্ষী সোনালিকে সেখান থেকে নিয়ে চলে এসেছিল, তার কাছেই এখন সোনালি থাকতো। এরপরে সাক্ষী ম্যানেজারের কাছ থেকে জানতে পারে জোসেফিন উডের পেন্টিং এর ব্যাপারে। আর এমনই একদিন সবাই যখন একসাথে ছিল তখন অ্যান্থনি সাক্ষীকে প্রপোজ করে দেয় বিয়ের জন্য, আর তার সঙ্গে এঙ্গেজমেন্টও করে নেয় সে। আর এইসব যখন সোনালি দেখতে পায় তখন সেই কথাটাকে একদমই বিশ্বাস করতে চায় না আর তার একদমই ভালো লাগে না। আর তার পরের দিন থেকে সোনালির কোনো খবরই পাওয়া যাচ্ছিল না। সাক্ষী ভাবে যে কি হয়েছে তার। আর এইদিকে শহরের মধ্যে এমন অনেক নিউজ আসছে যে পরপরই মেয়েরা নিখোঁজ হচ্ছে। সোনালির সাথে তো এমন কিছু ঘটেনি। তখন অ্যান্থনি সাক্ষীর কাছে সোনালিকে খুঁজে আনার প্রমিস করে। তারপরে অ্যান্থনি আর সাক্ষী বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করে। আর ওই ট্রিপের মধ্যে সাক্ষী তখন সেই পেন্টিং এর ব্যাপারে অ্যান্থনিকে জানায়, যার কারণে অ্যান্থনি সেই পেন্টিংটার জন্য সেই পুরো বাড়িটা মানে সেই ভুতুড়ে বাড়িটাকে কিনে নেয়।
আর তারপরেই অ্যান্থনির এই অবস্থা। গল্পটা প্রেজেন্টে চলে আসে। সাক্ষীর জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে মাহার সেখান থেকে চলে যায়। আর এখন সবার এটাই মনে হচ্ছিল অ্যান্থনির মৃত্যুর কারণ হয়তো কোনো আত্মা, কিন্তু মাহা এই কথাটা মানার জন্য একদমই তৈরি ছিল না। মাহাকে আমরা ঘরের মধ্যে দেখতে পাই, যেখানে আমরা দেখি মাহার মেয়ে বদমাইশি করছিল। মাহা তখন তার মেয়ের উপরে চিল্লে দেয়, কারণ সে মাহার মায়ের উপরে চিল্লাচ্ছিল, কারণ তার মা তাকে ইডলি খাওয়াচ্ছিল। তখন মাহার বর তাকে বলে যে তোমার মেয়ে তোমার মায়ের প্রতি ভীষণ পজিটিভ, তো তুমি তাকে বকো না। আর এই কথাটা শোনার পরে মাহার মাথায় ক্লিক করে যায় যে হয়তো সোনালিও সাক্ষীর প্রতি অনেক বেশি পজিটিভ হতে পারে। আর সে এখান থেকে গল্পের একটা নতুন মোড় খুঁজে পায়। আর তারপরেই সে নিজের টিম মেম্বার একজনকে নিয়ে সোনালির অরফানেজে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে অনেক কথা জানতে পারে, এমন এমন কথা জানতে পারে যেগুলো তাকে সাক্ষী কিচ্ছু বলেনি। একবার যখন সাক্ষীকে একটা ছেলে প্রপোজ করেছিল, তখন সোনালি সেটা দেখতে না পেরে সেই ছেলেটার হাতের মধ্যে চাকু ঢুকে তাকে মারার চেষ্টা করেছিল, যার কারণে সোনালির 1 মাসের জন্য জেলও হয়। আর সোনালির রুম যখন তারা সার্চ করছিল, তখন সেখানে এমন এমন জিনিসও তারা পায় যেখানে সেটা দেখার পর তারা খুব অবাক হয়ে যায়, যেখানে সব সন্দেহই সোনালির ওপরে চলে যায়। আসলে মাহার কাছে একটা স্কেচ পড়ে যায়, সেটা একদম সেরকম ছিল যেমন ভাবে অ্যান্থনির মৃত্যু হয়েছিল। তারপরে মাহা সেখান থেকে বেরিয়ে গিয়ে ক্যাফেতে গিয়ে তার হাজবেন্ড এবং তার বোনের সাথে ডিসকাস করছিল এই কেসের ব্যাপারে। আর এখানে মাহার বোন ছিল একজন সাইকিয়াট্রিস্ট। কিছু কিছু কেসের মধ্যে রুগী তাদেরকেও হার্ম করতে পারে যাদেরকে তারা ভালোবাসে। আর এর সাথে সাথে এখানে এই সিনটা কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই রাত্রেবেলা একটা অচেনা লোক সাক্ষীর ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছিল। আর তখনই পেছন থেকে মাহা চলে আসে আর লোকটাকে ধরার চেষ্টা করে। মাহা তাকে অনেক ধরার চেষ্টা করে, কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায়। তারপর সেখানে ক্যাপ্টেনও চলে আসে, আর সে তখন মাহাকে বলে যে সাক্ষীকে সোনালির থেকে সেফ রাখো আর প্রোটেকশন রাখো, যাতে সাক্ষীর কোনো কিছু না হয়। আর পরের দিন হন্টেড হাউসে ক্রাইম সিনটাকে আবার রিক্রিয়েট করা হবে। এখানে ক্যাপ্টেনের মাথাটা অন্য লেভেলেরই চলছিল, যার কারণে সে সাক্ষীর গাড়ির মধ্যে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। তারপরের দিন সবাই মিলে সেই হন্টেড হাউসে আবারও যায়, যেখানে মাহা, পুলিশ অফিসারের টিম, এদিকে সাক্ষী আর তার বন্ধুটাও উপস্থিত ছিল। তারপরে সাক্ষী মাহাকে সবকিছু এক এক করে এক্সপ্লেন করছিল। প্রথমে ঢুকে সে কোথায় গিয়েছিল, কোথায় জিনিস রেখেছিল, কি কি হয়েছিল। এরপরে সবাই গার্ডেনের মধ্যে তল্লাশি নিতে চলে যায়, কিন্তু এখানে টম নামের একটা পুলিশ অফিসার বেসমেন্টের মধ্যেই ছিল, যেখানে সে একটা চাবি পায়, যেটা অ্যান্থনির বডি নিয়ে যাওয়ার সময় হয়তো এখানেই পড়ে গিয়েছিল। তারপরে সে সোজা সেই চাবিটাকে নিয়ে ক্যাপ্টেনকে খুঁজতে থাকে। ক্যাপ্টেনকে সে একটা ঘরের মধ্যে দেখতে পায়, যেখানে গিয়ে সে ক্যাপ্টেনকে সেই চাবিটাকে দেয়। আর এখানে ক্যাপ্টেনটির নাম হচ্ছে রিচার্ড। এখানে টম যখন সেই ক্যাপ্টেনকে চাবিটা দেয়, তখনই ক্যাপ্টেন নিজের টাইটা নিয়ে খুলে টমের গলায় বেঁধে দেয় আর তাকে এখানেই মার্ডার করে দেয়। আর তাকে মেরে দেওয়ার পরে ব্যালকনি থেকে তাকে নিচে ফেলে দেয়, যেটা দেখার পরে আমি তো পুরো শকটে চলে যাই। যেটা দেখার পরে অ্যাজ আ ভিউয়ার আমরা খুব শকটে চলে যাই। তারপরে সবাই এক জায়গায় জড়ো হয়ে যায়, যেখানে গিয়ে তারা দেখে যে টম এখন মরে গিয়েছে। আর তার কিছুক্ষণ পরে সেই ক্যাপ্টেনটাও সেখানে এসে উপস্থিত হয়ে যায়। আর সে এমন ভাবে প্রিটেন্ড করছিল যে সে কিছুই জানে না, কিন্তু তখনই টমের হাত থেকে একটা বাটন নিচে পড়ে যায়, যেটা টম মরে যাওয়ার সময় হাতে চেপে ধরে রেখে দিয়েছিল, যেটাকে মাহা তুলে নিয়েছিল নিজের হাতে। মাহা তখন তাড়াতাড়ি করে নিজের আশেপাশে থাকা লোকেদের জ্যাকেট দেখতে থাকে যে কার বোতাম নেই। তখন সে শকিংলি দেখতে পায় ক্যাপ্টেনের জ্যাকেটের বোতামটা ছেঁড়া রয়েছে, আর বুঝতে পারে যে ক্যাপ্টেনই টমকে মার্ডার করেছে। কিন্তু কেন? ক্যাপ্টেন কেন মেরেছে টমকে? আর তারই এই পেছনে, আর ক্যাপ্টেনের এই মার্ডারের পেছনে কি উদ্দেশ্য রয়েছে? ক্যাপ্টেনই কি অ্যান্থনিকে মেরেছে? আর এরপরেই মাহার সন্দেহ হওয়া শুরু হয়ে যায়। টমের যখন শেষ কার্য করা হচ্ছিল, মানে যে অফিসারটি মারা গিয়েছে তার, তখনই মাহা তাড়াতাড়ি করে লুকিয়ে লুকিয়ে সেই ক্যাপ্টেনের রুমে চলে যায়, মানে যে ডেস্কে তিনি বসেন সেখানে গিয়ে সে কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে, যেখানে সে খুঁজতে খুঁজতে সেই চাবিটা পায়, যেটা টম ক্যাপ্টেনকে দিয়েছিল। আর তারপরে সঙ্গে সঙ্গে সেখানে ক্যাপ্টেন রিচার্ড চলে আসে, কিন্তু ক্যাপ্টেন রিচার্ড তাকে দেখতে পায় না, কারণ মাহা সেখানে যা করে লুকিয়ে গিয়েছিল।
তারপরে ক্যাপ্টেন যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন মাহাও তার পেছন পেছন গাড়ি নিয়ে চলে যায়। আর সে দেখতে পায় প্রথমে তার বস মার্কেটে মিট নেওয়ার জন্য থামে, তারপরে সে একটা সুনসান এলাকায় যায় যেখানে তার একটা ফার্ম হাউস রয়েছে, আর ওই চাবিটাও ছিল এই ফার্ম হাউসেরই। তারপরে মাহা যখন লুকিয়ে লুকিয়ে সেই ফার্ম হাউসের ভেতরে যায় তখন সে জানতে পারে এই ফার্ম হাউসটা আসলে অ্যান্থনির ছিল। আর মাহা যখন বুঝতে পারে তার এখানে বিপদ হতে পারে তখনই সে তাড়াতাড়ি করে তার হাজবেন্ডকে ফোন করে সব কথা বলে দেয় যে আমি এই লোকেশনে রয়েছি আর প্রমাণ এইগুলো, তুমি আমার কিছু হলে তাড়াতাড়ি করে পুলিশে খবর দেবে এবং সব প্রমাণ ফাঁস করে দেবে। তারপরে রিচার্ড ভেতরে চলে যায়, কিন্তু সে অনেক বেশি চিন্তিত ছিল কারণ তার সিসিটিভির হার্ড ডিস্ক দরকার ছিল যেটা কেউ চুরি করে নিয়ে চলে গিয়েছে। তারপরে রিচার্ড সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় মাহা রিচার্ডকে লক্ষ্য করছিল ভালোভাবে সে চলে গেছে কিনা। তারপরে যখন মাহা পেছনের দিকে ঘোরে তখন সে দেখতে পায় দুটো ভয়ানক কুকুর তার জন্য পেছনে অপেক্ষা করছে। আর এর সাথে সাথে এই সিনটা এখানেই কাট হয়ে যায়। তারপরের সিনে আমরা সাক্ষীকে দেখতে পাই যে একটা বড় বিল্ডিং এর ওখানে দাঁড়িয়ে ছিল। তারপরে আমরা সেই লোকটাকে দেখতে পাই যে সেই দিন রাতে তার ঘরের মধ্যে যাওয়ার চেষ্টা করছিল। সে ওপরে গিয়ে সাক্ষীর সামনে সোজাসুজি গিয়ে দাঁড়িয়ে যায়। আমরা দেখতে পাই এটা সাক্ষীরই বন্ধু বিবেক। তারপরে দুজনে ভালো করে গলা মেলে মানে হাগ করে, আর তারপরে সেখানে সাক্ষী নিজের গল্পটা বলা শুরু করে তাকে। আর এখান থেকেই আমাদেরকে কিছু ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। যখন সাক্ষী নতুন নতুন অফিসে গিয়েছিল তখন বিবেক আর সাক্ষী অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল। আর বিবেক যেহেতু সাইন ল্যাঙ্গুয়েজও পারতো তাই তাদের মধ্যে কমিউনিকেশনও বেশ ভালোই ছিল। তারপরে কিছু সময় পরে যখন সোনালি চলে আসে তখন সাক্ষী তার সাথে সোনালির দেখা করায়, কিন্তু সোনালির বিবেককে একদমই পছন্দ ছিল না কারণ ততদিনে বিবেক আর সাক্ষী অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল। সোনালি বিবেকের সাথে একদম ভালোভাবে কথা বলে না। এই কথাতে বিরক্ত হয়ে বিবেক একদিন বলে যে সে কালকের থেকে আর এখানে আসবে না। তখন সাক্ষী বিবেককে বলে সোনালি আমাকে নিয়ে একটু পজিটিভ রয়েছে আর সে লোকের সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করতে পারে না, আর যদি সে একবার কারোর সাথে বন্ধুত্ব করে নেয় তাহলে সে কারোর সাথ ছাড়ে না। তখন সাক্ষী বিবেককে সেই ইনসিডেন্টের কথা বলে যে ইনসিডেন্টের জন্য সোনালীকে জেলে যেতে হয়েছিল। যখন ক্যাফেতে কাজ করার সময় সাক্ষীকে একটা ছেলে ডেটের জন্য জিজ্ঞাসা করে তখন সোনালী বলে এই ছেলেটাও সব ছেলেদের মতনই হবে, তাই আমি তোর সঙ্গে ডেটে যাব। যখন সোনালী তার সঙ্গে ডেটে যায় তখন সেই ছেলেটি সোনালীর পায়ের মধ্যে নোংরাভাবে হাত দিচ্ছিল, তখন সেই কারণে সোনালী সেই ছেলেটির হাতের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। তারপরে গল্পটা আস্তে আস্তে আগে যায় আর আমরা দেখতে পাই সোনালী আর বিবেকের মধ্যে ভালোভাবে বন্ধুত্ব হতে শুরু করে, কারণ এখন তারা অনেকটা টাইম একসাথে স্পেন্ড করে। আর এদিকে সোনালীরও আস্তে আস্তে বিবেককে ভালো লাগতে শুরু করে। আর যখন বিবেক একদিন সাক্ষীকে এইসব কথা ভালোভাবে বলছিল তখন সাক্ষী বুঝতে পারে এখন সময় এসে গেছে যে তোমার সোনালীকে প্রপোজ করে দেওয়া উচিত। এই কথাটা শোনার পরে বিবেক পরের দিন সকালে ফুল নিয়ে এসে সাক্ষীকে প্রপোজ করে দেয়, আর তখন সোনালীও বিবেকের প্রপোজালটা একসেপ্ট করে নেয়। আর একদিন এমনই যখন এরা চারজন রেস্টুরেন্টের মধ্যে বসেছিল তখন অ্যান্থনি হঠাৎ করেই সাক্ষীকে প্রপোজ করে দেয়। আর পরের দিন যখন তারা সবাই মিলে অ্যান্থনির মিউজিক শোতে যায় তখন সেখানে থাকা বাকি মেয়েগুলো অ্যান্থনির সাথে চিপকাচিপকি করছিল। সোনালী এটা দেখার পরে সাক্ষীকে বোঝাতে শুরু করে, সে বলে এও কিন্তু সব মেয়েদের সাথে চিপকাচিপকি করছে। তখন সাক্ষী তার বন্ধুর কথাতে অত কান দেয় না, সে ভাবে যে সে খুব পজিটিভ তাই জন্য হয়তো এরকম কিছু বলছে। তারপরে সোনালী তখন সাক্ষীকে বলে আমি তোকে এই কথাটা প্রুফ করে দেখিয়ে দেবো, এ সব ছেলেদের মতনই নোংরা ছেলে। তারপরে সোনালী অ্যান্থনিকে মিথ্যে মিথ্যে ভালোবাসার মেসেজ করতে শুরু করে, মানে তার সাথে ফ্লার্ট করা এইসব কিছু করতে শুরু করে দেয়। প্রথমে তো অ্যান্থনি তাকে ভালোভাবে বোঝায় আর মানা করে, তারপরে অ্যান্থনি তাকে দেখা করার জন্য ডাকে। তারপরে সোনালী এই কথাগুলো সাক্ষীকে বলে, আর এখনো অবধি সাক্ষী এই কথাটা বলে এড়িয়ে দিচ্ছিল যে দেখবে তুমি যখন যাবে সে তোমাকে খুব বকা দেবে এইসব কথা বলার জন্য। আর সেই দিন রাতেই সাক্ষী তখন সোনালীকে নিজের গাড়ি করে একটা লোকেশনে ড্রপ করে দেয়, যেখান থেকে আমরা দেখতে পাই অ্যান্থনি সোনালীকে তুলে নেয় নিজের গাড়িতে আর তাকে নিয়ে চলে যায় তার ফার্ম হাউসে। আর এদিকে পেছন পেছন কিন্তু সাক্ষীও তাদেরকে ফলো করছিল। তারপরে অ্যান্থনি সোনালীকে নিয়ে চুপি চুপি সেই ফার্ম হাউসে চলে যায়।
সেখানে অ্যান্থনি সোনালিকে ভেতরে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে রড দিয়ে খুব বাজেভাবে মারছিল আর তাকে মারতে মারতে তারা মেরেই ফেলে। আর সেখানে সেই ক্যাপ্টেন রিচার্ডটাও এসেছিল। এইসব কিছু সাক্ষী সবই দেখতে পাচ্ছিল। দেখার পরে সে খুব অবাক হয়ে যায়, কিন্তু তার এখানে কিচ্ছু করার ছিল না। সে যদি এখন ওখানে যেত তাহলে তাকেও তারা মেরে দিত। এখানে সাক্ষী বুঝতে পারছিল না যে যখন অ্যান্থনি সোনালির সাথে কোনো খারাপ কাজ করেনি, তার সাথে কোনো সম্পর্ক বানায়নি, এদিকে তাকে মেরে কেন দিচ্ছে, কি হয়েছে এমন। তারপরে সাক্ষী এই সব কথা বিবেককে বলে, আর সাক্ষী আর বিবেক দুজনেই অনেক বেশি দুঃখিত হয়ে যায়। তারপরে তারা দুজন মিলে ডিসাইড করে তারা FBI তে গিয়ে রিপোর্ট করাবে। যখন তারা রিপোর্ট করাতে যায় সেখানে সাক্ষী তখন সেই ক্যাপ্টেন রিচার্ডকে দেখতে পায়। সে দেখে অবাক হয়ে যায় যে এই লোকটি পুলিশে রয়েছে। সে আদেও জানতো না যে এই লোকটি পুলিশ অফিসার, তাহলে সেখানে কোনোদিনও আসতো না। তারপরে তারা তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে চলে যায়। কিন্তু সাক্ষী সেখান থেকে চলে যাওয়ার সময় তার বোর্ডের উপরে নজর পড়ে, পুলিশ স্টেশনে থাকা যে বোর্ডটা ছিল সেখানে সে দেখতে পায় অনেকগুলো মেয়ে মিসিং রয়েছে। তারপরে সাক্ষী একটু রিসার্চ করা শুরু করে যে দিন অ্যান্থনির কনসার্ট ছিল সেই দিন করে মেয়েগুলো গায়েব হয়েছে। অ্যান্থনির সাথে এই মেয়েগুলোর কানেকশন রয়েছে, যেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল অ্যান্থনির সাথে সেই মেয়েগুলোর কোনো না কোনো কানেকশন রয়েছে। তারপরে বিবেক যখন এই কথাটা জানতে পারে সে তখন সাক্ষীকে বলে ইন্ডিয়ান এম্বাসিতে গিয়ে কমপ্লেন লেখানোর কথাটা, কিন্তু এই কথাতে সাক্ষী রাজি হয় না। এই কথাতে যখন সাক্ষী মানা করে তারপরে এদের মধ্যে খুব ঝামেলা হয়ে যায়। তারপর দেখতে দেখতে 2 দিন কেটে যায়। তারপরে অ্যান্থনি তখন সাক্ষীকে নিয়ে অফিসারের কাছে যায় রিপোর্ট করার জন্য, সোনালির মিসিং রিপোর্ট। এরপরে সাক্ষী বিবেকের সাথে মিলে প্ল্যান বানায় কিভাবে তারা অ্যান্থনিকে মারবে। তারপরে বিবেক সেই হন্টেড হাউসের ব্যাপারে ডিটেলস এনে সাক্ষীকে দেয়, আর এদিকে প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য সাক্ষী অ্যান্থনিকে নিয়ে সেই ফার্ম হাউসে চলে যায়, আর অ্যান্থনিকে মেরে ধরে বেঁধে রেখে দেয় তারা, যাতে করে তারা জানতে পারে সে সব মেয়ে আর তার সঙ্গে সোনালিকেও কেন মেরে দিয়েছে। তারপরে অ্যান্থনি বলতে থাকে, আমি সেই সব মেয়েদেরকে মেরে দেবো যারা চিট করবে। আমি সব মেয়েদের সাথে এটাই করেছি, যারা যারা চিট করে তাদেরকে আমি মেরে ফেলি, কারণ আমার প্রথম ওয়াইফ আমাকে অন্য একটি লোকের সাথে চিট করেছিল, আর সে তার ম্যানেজারের সাথে সেক্সুয়াল কানেকশনে ছিল, যার কারণে প্রথম মার্ডারটা আমি তার ম্যানেজারকেই করি। আর তারপরে আমি আমার ওয়াইফকেও মেরে ফেলি, কারণ সে আমাকে ধোকা দিচ্ছিল। আর তারপরে সেখানে পুলিশ চলে আসে, মানে ক্যাপ্টেন রিচার্ড। তখন সে অনেক ইয়াং ছিল, তার সাথে আমার প্রথম দেখা, কিন্তু সে আমাকে সাহায্য করেছিল, কারণ তার ওয়াইফও তাকে ঠিক এইভাবেই ধোকা দিয়েছিল, যার কারণে সে আমাকে সাহায্য করে। আর তারপর থেকে আমরা সেই সবাইকে মারতে শুরু করি যারা যারা চিট করে, যারা যারা ধোকা দেয়, যারা যারা চিটিংবাজি করে তাদেরকে আমরা খুন করে দিই। আর তারপরে আমরা এটাও জানতে পারি যে অ্যান্থনি আর রিচার্ড মিলে রিচার্ডের ওয়াইফকেও মেরে দিয়েছিল। রিচার্ডই বলেছিল অ্যান্থনিকে তার ওয়াইফকে খুন করার জন্য। আর এই সব কিছু জানার পরে সাক্ষী আর বিবেক তাকে ঠিক সেভাবেই মেরে দেয় যেভাবে তারা প্ল্যান করেছিল, যাতে করে সবার এটাই মনে হয় যে তাকে কোনো আত্মা এখানে মেরে টাঙিয়ে রেখে দিয়েছে। এখন গল্পটা প্রেজেন্টে চলে আসে, আর আমরা দেখতে পাই সে সাক্ষীর সাথে দেখা করে তাকে সেই হার্ড ড্রাইভটা দিতে এসেছিল। আর রিচার্ডের বিরুদ্ধে যে ফুটেজটা রয়েছে সেটা তারা রিচার্ডের বিরুদ্ধে যে প্রুফটা রয়েছে সেটা তারা যাতে পুলিশের কাছে পৌঁছাতে পারে। কিন্তু এদিকে রিচার্ড বিবেককে গাড়ির মধ্যেই ধরে নেয় আর তাকে বন্দি বানিয়ে সাক্ষীকেও ডেকে নেয়। সাক্ষী তখন হার্ড ড্রাইভটা নিয়ে চলে আসে বিবেকের কথা মতো। তারপরে সাক্ষী আর বিবেককে সে নিজের কপ্পরে নিয়ে নেয়। বিবেক তখন তাড়াতাড়ি করে নিজের হাত খুলে সাক্ষীকে বাঁচানোর জন্য আসে, আর ইতিমধ্যে আমরা দেখতে পাই ক্যাপ্টেন রিচার্ড সেই হার্ড ডিস্কটা নিয়ে সেখান থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু তারপর আমরা দেখতে পাই তাদের পেছন পেছনে বিবেক আর সাক্ষীও ছুটছিল সেই হার্ড ডিস্কটা পাওয়ার জন্য। আর এদিকে রিচার্ড তাদেরকে দেখে তাদের উপরে আরো একবার আক্রমণ করতে আসে। তখনই সেখানে এন্ট্রি হয় মাহার। মাহা তখন পেছন থেকে এসে রিচার্ডের মাথার উপরে বন্দুক টেনে দেয়। আর এদিকে রিচার্ড পিটেন করছিল সে যেন কিচ্ছু জানে না, সে একদম সরল সাদাসিধে। তারপরে তাকে চাপ দেওয়াতে সে সব সত্যি কথা বলে দেয়, আর তারপরে সে নিজের গানটা দিয়ে মাহাকে গুলি মারারও চেষ্টা করে, কিন্তু ইতিমধ্যেই মাহা তাকে আগে থেকে গুলি মেরে দেয়, যার কারণে রিচার্ড সেখানেই মরে যায়। এরপরে মাহা সবকিছু জানার সত্ত্বেও আনজান হয়ে যায়, আর অ্যান্থনির মৃত্যুর কারণটা একটা প্রেতাত্মাকে বানিয়ে দেয়।
কারণ সে জানতো যে অ্যান্থনি কত বড় কাণ্ড করেছিল। আর এদিকে রিচার্ডের বিরুদ্ধে সিসিটিভি ক্যামেরার ফুটেজটাও কাজে আসে, আর যার কারণে এই কেসটা অনেক সহজেই সলভ হয়ে যায়। আর এর সাথে সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। তোমরা তোমাদের যা ইচ্ছা তোমরা কমেন্ট করতে পারো। আর তার সাথে সাথে এই ভিডিওটাকে একটা লাইক করে দিও। লাইক করে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে করে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর তুমি আমার ভিডিও সবার আগে দেখতে পারো। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে কালকে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।